আমরা জানি যেভাবে মোড় নিচ্ছে, যে পরিস্থিতি, যে সংকটে এই মুহূর্তে মহারাষ্ট্রের সরকার, তাতে খুব স্বাভাবিকভাবেই কর্ণাটক মধ্যপ্রদেশের পরও কি মহারাষ্ট্রের মাঝপথে পড়ে যাবে সব বিরোধীদের সরকার? মানে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে। তো সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। প্রতি মুহূর্তের আপডেট ঠিক কোন দিকে কি কি হতে থাকে সেই দিকেও আমাদের সমান নজর থাকবে। তার পাশাপাশি রাইসিনা হিলসেও কিন্তু লড়াই একেবারে জোরদার, কারণ গতকালই জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি জানিয়ে দিয়েছিলেন যে অবশেষে আমাদের প্রার্থীর নাম ঘোষণা করতে হলো, কেন না বিরোধীরা আগেই প্রার্থী দিয়ে দিয়েছেন। সুতরাং একদিকে যেমন রয়েছেন তোমার বিজেপি নেত্রী ও ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু, অন্যদিকে বিরোধীদের সর্বসম্মতিক্রমে একেবারে শিলমোহর পড়া, তুমি জানোই যে তার নাম বারবারই উঠে আসছিল, যশবন্ত সিনহা। ঠিক ঠিক একদমই। এবং এই খবরাখবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা আলোচনাও করব এই দুটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূলের দেবনারায়ণ সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শতরূপাদি, তিনিও রয়েছেন অবশ্যই স্টুডিওয়ে। আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই বিষয় নিয়ে। তবে যে ইস্যু নিয়ে আমরা শুরুতেই একবার নজর রাখবো, মহারাষ্ট্রের রাজনীতি ঠিক কোন দিকে এগোচ্ছে এই মুহূর্তের আপডেটস আপনাদের জানিয়ে রাখবো, কারণ পাপিয়া কিছুক্ষণ আগেই বলছিল প্রতি মুহূর্তের আপডেটস আপনাদের দিতে থাকবো। আপনাদের জানিয়ে রাখি, মহারাষ্ট্রে ঘোর সংকটে শিবসেনা, এনসিপি, কংগ্রেসের জোট সরকার বিদ্রোহী বিধায়কদের নিয়ে গুজরাটের সুরাত থেকে আর এক বিজেপি শাসিত রাজ্য অসনে চলে গেলেন শিবসেনা বিধায়ক এবং মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে। এবং আজ সকালেই দলবল নিয়ে গুয়াহাটি পৌঁছন একনাথ শিন্ডে। গুয়াহাটি বিমানবন্দরে নেমে শিন্ডে দাবি করেছেন তার সঙ্গে 40 জন বিধায়ক রয়েছেন। এদিকে কংগ্রেসের 6 জন বিধায়কের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না বলে সূত্রের খবর। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে প্রশ্ন উঠছে, কর্ণাটক মধ্যপ্রদেশের পর কি এবার মহারাষ্ট্রেও মাঝপথে পড়ে যাবে বিরোধীদের সরকার? সূত্রের খবর, গুজরাটের হোটেলে থাকা বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের সঙ্গে গতকাল ফোনে কথা বলেছিলেন উদ্ধব ঠাকরে। তারপরে গুজরাট থেকে রাতারাতি অসমে নিয়ে যাওয়া হলো শিবসেনার বিদ্রোহী বিধায়কদের। আজ সকালে কি বলেছেন একনাথ শিন্ডে শোনাবো আপনাদের। शिवसेना के 40 एमएलएज अभी यहाँ मौजूद है और सभी लोग जो है, हम बाला साहब ठाकरे जी का जो हिंदुत्व है इस और उनकी जो भूमिका है उसको हम लोग आगे ले जाना चाहते हैं। मुझे किसके ऊपर टीका टिप्पणी नहीं करनी है, मुझे इतना ही बात है कि जो शिवसेना के एमएलए है आज यहाँ मौजूद है और बाला साहब की जो हिंदुत्व की बात है उसे हम लोग आगे जाएंगे। অর্থাৎ কার ঘরে কত জোর, কোন ঘরে কত শক্তি, রীতিমতো এই লড়াই কিন্তু চলছে। আর তাই নিয়েই আমাদের আলোচনা। আমরা অবশ্যই আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করব, এবং একটা ইস্যু নয়, মহারাষ্ট্র এবং রাষ্ট্রপতি, এই দুটো ইস্যু নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আসতে চাইবো অভিষেকের কাছে। অভিষেক, রীতিমতো যে কথা বলছিলাম যে একেবারে টানাটানি লড়াই শুরু হয়ে গিয়েছে, যেটা আমরা আগেও দেখেছি, শুধুমাত্র তো মহারাষ্ট্রের ক্ষেত্রে নয়, কর্ণাটকের ক্ষেত্রে দেখেছি, মধ্যপ্রদেশের ক্ষেত্রে দেখেছি। তো কি তোমাদের ক্ষেত্রে কতটা জোর রয়েছে, মানে কংগ্রেসের কতটা জোর রয়েছে? মাঝপথে কি পড়ে যাবে মহারাষ্ট্রে বিরোধীদের সরকার, কি মনে হচ্ছে? দেখো, সরকার পড়বার আগে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা আবেদন করছি, এনারা গৌহাটিতে গেছেন বন্যায় ভেসে না যান। 37 জন, এখন মানে আসামে বন্যা হচ্ছে, 37 জন বিধায়ক যদি বন্যায় ভেসে যান তাহলে একটা ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার একটা অদ্ভুত সাংবিধানিক সংকট হবে যে বিধায়করা জলে ভেসে গেল। যাই হোক, মজার কথাটা সাইডে রেখে এবার অরিজিনাল কথা আসা যাক। আমরা গত কয়েক বছর ধরে এই ঘটনাটা বারবার দেখেছি। একনাথ শিন্ডে যে কথাটা বলেছেন, হঠাৎ করে ওনার ভেতর এই 3 বছর বাদে ওনার বিলম্বে বোধোদয় হয়েছে যে কংগ্রেসের সঙ্গ ছাড়তে হবে। যখন সংবিধানকে শপথ নিয়ে উনি মন্ত্রী হয়েছিলেন তখন এটা হয়নি। সমস্যাটা কোথায় আগে সেটা আলোচনা করে নেওয়া যাক। উনি হচ্ছেন আবাসন মন্ত্রী, এবং তোমরা জানো 2022 সালে বৃহৎ মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের ইলেকশন আছে, এবং এই বিএমসির ইলেকশনে আবাসন মন্ত্রকের কতটা স্টেক থাকে। ওদের বাজেট হচ্ছে পশ্চিমবঙ্গ বাজেটের, মানে একটা পুরসভার বাজেট হচ্ছে একটা রাজ্যের বাজেটের 2 গুণ থেকে 3 গুণ। এই যে অ্যাকচুয়াল মধুভাণ্ডটা, সেটা নিয়ে হচ্ছে সমস্যা 1 নম্বর। এবার 2 নম্বরটা হচ্ছে যে হ্যাঁ, সরকার ভাঙার এইটা প্রথম প্রকল্প নয়। রাজস্থানে চেষ্টা হয়েছে, ফেল করেছিল, ছত্তিশগড়ে হয়েছিল, ফেল করেছিল, কিন্তু কর্ণাটক, মধ্যপ্রদেশে এনারা সফল হয়েছিলেন। সফল হবেন কি ব্যর্থ সেটা কালকে বোঝা যাবে, কিন্তু যেটা বোঝা যাচ্ছে সফল হবেন কি ব্যর্থ সেটা কালকে বোঝা যাবে, সময় যত গড়াবে। কিন্তু এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে? আমি শতরূপার কাছে আসবো। শতরূপাদি, না সকালবেলা আলোচনাটা করলে যে আমরা নাকি সব সরকার নিয়ে চলে যাচ্ছি, ঠিক ওই রকম নয়।
তবে কেউ যদি যেটা শিন্ডেজি খুব সুন্দর বলেছেন যে ওরা বাল ঠাকরের আইডিওলজিতে ওরা শিবসেনা করতো এবং তাদের মনে হয়েছে যে এই শিবসেনা সেই নীতি সেই আদর্শ ফলো করছে না, তার জন্য তাদের মানে পরপর আমরা তো কালকে থেকে দেখছি 6টায় কিছু এবং গতকালকে অভিযোগ করেছিলেন শরদ পাওয়ার, আপনাদের দিকেই অভিযোগের তীর ছিল। আমাদের দিকে সারা দেশের লোক মানে অন্য বিরোধী দলের নেতারা সারাক্ষণই অভিযোগ করে যাচ্ছে, ওটা আমাদের গা সওয়া হয়ে গেছে। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ যারা সরকারে ছিলেন মহারাষ্ট্রে তারা কমফোর্টেবল ফিল করছে না, তারা মনে করছে যে তাদের যা নীতি আদর্শে তারা বাল ঠাকরের সঙ্গে যেভাবে কাজ করেছে বা তার যা মানে আফটার অল তো শিবসেনা বাল ঠাকরের ফাউন্ডেড, মানে উনি শীর্ষ নেতা, উনি ফাউন্ড করেছিলেন এটা। তো সেই নীতি আদর্শে যদি তারা কমফোর্টেবল নয়, মানে এখন যারা উদ্ধব ঠাকরে যেভাবে চালাচ্ছে মহারাষ্ট্র, অনেক ঘটনাই ঘটেছে যেটা মানে অভিষেক যেটা একটা খুব ছোট ঘটনা বলে সেটা অভিষেকদের পারসেপশন, কিন্তু সারা দেশ জুড়ে সবাই জানে যে মহারাষ্ট্র ওয়াজ নট কমফোর্টেবল। মানে শিবসেনাকে আমরা যেভাবে শিবসেনা চিনি বা সারা দেশ জুড়ে শিবসেনার যে আইডিওলজি আমরা সকলে জানি, সেটা এই এমএলএরা খুব একটা কমফোর্টেবল ওরা মানে এটা কমফোর্টেবল কিনা সেটা তো অবশ্যই আমাদের নজর থাকবে। আজ সারাদিন কোন দিকে এই খবরের ঘটনাবলী যায় সেই প্রত্যেক মুহূর্তের আপডেটস আপনাদের জানাবো। শতরূপাদি, আপনার কথা শুনেই দেবনারায়ণদার কাছে যাব, যে দেবনারায়ণদা আমরা যেমনটা দেখলাম সুরাতে ছিলেন একনাথ শিন্ডে বিধায়কদের নিয়ে এবং আজ সকালে আমরা দেখলাম বিদ্রোহী বিধায়কদের নিয়ে তিনি অসমে চলে গেলেন, যেটা কিনা আর এক বিজেপি শাসিত রাজ্য। ঠিক কোন দিকে এগোচ্ছে মহারাষ্ট্রের রাজনীতি বলে আপনার মনে হয়? আমি অভিষেকের সঙ্গে একমত নই। আমি সুকান্তর ভাষায় বলি, বিশ্বাস করো না সেই সব সাপেদের যারা জমকালো চামড়ায় যারা নিজেদের ঢেকে রাখে। মজুরদের ঝড় সুকান্ত ভট্টাচার্য বলেছিল, এই সাপদের বিশ্বাস করো না। আমি অভিষেককে বলছি, এরা কি করতে পারে, কর্ণাটকে করেছে, মধ্যপ্রদেশ করেছে, এরাও করবে থার্ড টাইম। মনে রেখো, এই বিজেপি হলো সাপ, কাল সাপ। এরা সেভাবে কি করছে, এরা আস্তে আস্তে তোমাদের কংগ্রেসকে শোনা যাচ্ছে বেশ কিছু লোককে নিয়ে যাচ্ছে। প্রস্তুত থাকো, এই যুদ্ধে তোমরা প্রস্তুত থাকো, এইটাই হচ্ছে আমার বক্তব্য। কাল সাপ বানিয়ে দিল আমাদের। হ্যাঁ, কি বলছেন শতরূপাদি, কি বলছেন? আমি বলছি দেবনারায়ণদা এত বছরে পাল্টালো না, আমাদের কাল সাপ বানিয়ে সুকান্তর ভট্টাচার্য সকালবেলা এখন এই ধরনের কথাবার্তার কোনো যুক্তি আছে? আমাকে একটা কথা বলো পাপিয়া, দেশ জুড়ে যেখানে সকালেই তো বলে দিলেন শিন্ডে 40 জন বিধায়ক রয়েছে, সুতরাং সংখ্যাটা তো একটা ম্যাটার। অভিষেক, 100%। হ্যাঁ, আমি সংবিধান নিয়ে বলি, যদি 2/3 মেজরিটি থাকে তাহলে অ্যান্টি ডিফেকশন ল কাজ করে না। কিন্তু একটা জিনিস আমরা মিস করে যাচ্ছি, কর্ণাটকের ওই সময় সুপ্রিম কোর্ট একটা রুলিং দিয়েছিল স্পিকারের ভূমিকা সর্বোচ্চ বিধানসভার ক্ষেত্রে। আজকে যদি স্পিকার বিধানসভা ভেঙে দিয়ে আর্লি ইলেকশনে যায়, এদের আমও যাবে, চালাও যাবে। ওই কারণে বলছি যে আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করতে আসিনি, আমি অন্য প্রশ্নটা করছি। যার যেখানে ক্ষমতা, সে কিন্তু একই রকম ভাবে সেই ক্ষমতার অপব্যবহার করছে। কালকে যদি শতরূপাদিদের যে 7 জন বিধায়ক আজকে ক্ষমতার অপব্যবহার করছেন, শতরূপাদি কি বলবেন? সেক্ষেত্রে কিন্তু গণতন্ত্রের আজকে দেবনারায়ণ বাবু এত বড় বড় কথা বলছে যে কি আমরা নাকি কালসাপ ইত্যাদি। এখন মানে এখানে তৃণমূলের অবস্থা কি? তৃণমূলের অবস্থা দুদিন অন্তর আমাদের নেতাদের, অবশ্য তাদেরই অরিজিনাল নেতা, তাদেরই, তারা তাদের ঘর ফেরত নিয়ে চলে যাচ্ছে। দেবনারায়ণদা, মহারাষ্ট্রে বিজেপি যা করছে, মানে শতরূপাদি বলছেন, শতরূপাদি কি তাহলে মেনে নিচ্ছেন? আপনারা পশ্চিমবঙ্গে তাই করছেন। তৃণমূলের 150 বেশি লোককে নিয়ে দিয়ে গিয়েছিল, 100 প্রায় 70 ভাঙিয়েছিল। সেই সংস্কৃতি তোমরা দেখিয়েছো। আমরা কাউকে কোথাও নিয়ে যাই। এর পাশাপাশি আরো একটি ইস্যু রয়েছে যেটা আমরা একেবারে শুরুতে বলেছিলাম, যে রাইসিনার রেসে দ্রৌপদী মুর্মুর সঙ্গে একেবারে লড়াই জসবন্ত সিনহার। মাধুরী, আমাদের সেই খবরের দিকেও নজর রাখতে হবে। প্রাক্তন বিজেপি নেতার সঙ্গে বিজেপি প্রার্থীর লড়াই। গতকাল জসবন্ত সিনহাকে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। এনডিএর তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে কাকে? না, ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ও ওড়িশার প্রাক্তন মন্ত্রী দ্রৌপদী মুর্মুকে। আমি এই মর্মে আলোচনায় আসবো, মানে একেবারে এই ইস্যুতে দেবনারায়ণদার কাছে শুরুতেই আসবো। দেবনারায়ণদা, গতকাল আমরা জেপি নাড্ডাকে এই বক্তব্যের মানে একেবারে অ্যানাউন্স করতে গিয়ে শুরুতেই শুনেছিলাম জেপি নাড্ডার বক্তব্যে যে বিরোধীরা আগেই প্রার্থী ঘোষণা করে দিল, না হলে তো এটা সবাই মিলে রাষ্ট্রপতি পদে মানে একসঙ্গেই সমর্থন করার কথা ছিল। যেহেতু বিরোধীরা আগে প্রার্থী ঘোষণা করে দিল, তাই আমাদের ঘোষণা করতে হলো।
সংস্কৃতে বলে লিডারশিপ ইজ দ্য ক্যাপাসিটি টু ট্রান্সলেট ভিশন ইন টু রিয়ালিটি। নেতৃত্ব হলো এই ক্ষমতা, যে ক্ষমতা দৃষ্টিটাকে বাস্তবে পরিণত করতে পারে। আজকে দেখো বিরোধী পক্ষ আমাতে খুব কম নেই, আজকে আপ কেসিআরও ঢুকে যাচ্ছে, আজকে বিজেপি থরহরিকম্প হবে। যে জিনিসটা মুখ্যমন্ত্রী তৈরি করেছে আজকে মমতা ব্যানার্জি, আমি বলছি না লিডারশিপ নয়, আজকে যে জিনিসটা দরকার ছিল 2024-এর, আমি অভিষেককে বলবো 2024-এর আগে এইরকম যদি আমরা এক হতে না পারি, বিজেপির মতো কালসাপকে ঠেকানো যাবে না, চেষ্টা করতে হবে। হয়তো কিছু কম পড়বে, কিন্তু তবুও ভাঙানো দরকার হলে চেষ্টা করতে হবে যে অন্তত যাতে বিরোধী পক্ষকে একটা বিরাট ভাবে বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়া যায় 2024-এর ইলেকশনে। এইটি হচ্ছে আমাদের বক্তব্য। একদম আমি শতরূপাদির কাছে চলে যাব। শতরূপাদি, দেবনারায়ণ দা বলছেন বিরোধী জোটকে একজোট হতে হবে এবং বিজেপিকে রুখতে হবে, সেটাই তাদের মূল মন্ত্র, যেমনটা বললেন দেবনারায়ণ দা। বিরোধীদের বক্তব্য, একদমই বিরোধীদেরই বক্তব্য। আপনার কাছে যেটা জানতে চাইবো যে গতকাল জেপি নাড্ডা ঘোষণা করলেন দ্রৌপদী মুর্মু আপনাদের তরফে প্রার্থী, একজন মহিলা এবং আদিবাসী মুখ এবং অবশ্যই প্রাক্তন রাজ্যপাল। দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার পিছনে আপনাদের তরফ থেকে ঠিক কোন কোন যুক্তিগুলো সামনে আনা হচ্ছে? না, এখানে যুক্তি কিছু নেই। এখানে প্রথমত আমি বলি যে দেবনারায়ণ বাবু সাত সকালে এখনো দিবাস্বপ্ন দেখছেন ওনার বাকি পার্টির লোকেদের মতন, খুবই ভালো কথা। এবং অপোজিশনে দেখছে যে 2024-এ নাকি ধাক্কা দেওয়া যাবে ইত্যাদি ইত্যাদি, এবং ওরা দেশ ভ্রমণ করে এসে বিভিন্ন বিধানসভায় কি পারফর্ম করবে সেটা ওরা ভালো করে দেশ জুড়ে সবাই জানে। এবার রইল দ্রৌপদী মুর্মুর কথা, এখানে কোনো ক্যালকুলেশন নেই। দ্রৌপদী মুর্মু আমরা তোমাদেরই খবরে, তোমরা বোধহয় এটা ভালো করেই জানো, আগে একবার যখন প্রণব মুখার্জিকে প্রেসিডেন্ট করার যখন উনি দৌড়েছিলেন, ওই সময়ও কিন্তু দ্রৌপদী মুর্মুর নাম উঠে এসেছিল। তো সেজন্য এটা প্রথমবার নয়। এবং দ্রৌপদী মুর্মু অত্যন্ত দক্ষ লিডার, উনি ডেফিনেটলি আদিবাসী এবং মহিলা, কিন্তু তার উপরেও she is an extremely capable person and possibly the most suitable presidential candidate এই সময়। তো এখানে কোনো সবসময় আপনারা ক্যালকুলেশন দেখবেন না। হ্যাঁ, কিন্তু শতরূপাদি সম্ভাব্য প্রার্থী হিসেবে 20 জনের নাম উঠে এসেছিল, তার মধ্যে দ্রৌপদী মুর্মুর ওপর সমর্থনশীল মোহর পড়েছে। হতে পারে 20 কেন 25 জন থাকতে পারে। বিজেপি এবং বিজেপি অ্যালাইড মানে যারা নেতৃত্বের মধ্যে আছে, আমাদের নেতৃত্বের কোনো অভাব নেই। তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে 1947 সালের রাজেন্দ্র প্রসাদ এবং 1977 সালের নীলাম সঞ্জীব রেড্ডি বাদ দিয়ে ঐক্যমত্য ভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী কেউ হয়নি। ইনফ্যাক্ট কংগ্রেস যখন শাসনে ছিল, কংগ্রেস যখন নাম প্রপোজ করলো, তখন বিজেপি ঐক্যমত্যে আসেনি। অর্থাৎ কেন ঐক্যমত্যে আসা সম্ভব না জেপি নাড্ডারা খুব ভালো জানেন। সেকেন্ডলি হচ্ছে যে দলিত প্রশ্নটা আসছে, গত বছর মীরা কুমার দাঁড়িয়েছিলেন, উনিও দলিত মহিলা ছিলেন, সেক্ষেত্রে বিজেপি অন্য একটা যুক্তি দিয়েছিল। এবার যুক্তিগুলো খুব যুক্তি অফ কনভেনিয়েন্স হয়। দ্রৌপদী মুর্মুর ব্যক্তি মানুষ হিসেবে আমার কোনো বক্তব্য নেই, উনি উড়িষ্যার একজন সফল রাজনীতিবিদ, কিন্তু আসল উদ্দেশ্যটা হচ্ছে ঝাড়খণ্ডে নির্বাচনকে সামনে রেখে ঘটনাটা ঘটানো হচ্ছে। টু বি ভেরি অনেস্ট, যাতে একটু আবেগটা করা যায়, এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যার যে জায়গাগুলোতে আদিবাসী অধ্যুষিত আছে, উনি একটা জায়গায় ভূমিকন্যা ছিলেন।